স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুসূদন, সাথে আছে আমি শামীম জাহেদ। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের রেমিটেন্স নিয়ে, যেখানে বলা হচ্ছে যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রায় 88% কেনা হচ্ছে জমি কেনা, বাড়িঘর নির্মাণ সহ অনগ্রসর খাতে ব্যয় হচ্ছে। পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে বেরিয়ে এসেছে এই তথ্য। রেমিটেন্স অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে পরিসংখ্যান ব্যুরো। আজ আমরা আলোচনা করব রেমিটেন্সের ব্যবহার নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রবাসী আয়ের ব্যবহার সংক্রান্ত জরিপ 2013 কর্মসূচি পরিচালক মোহাম্মদ দিলদার হোসাইন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা BIDS এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বর্তমানে প্রায় ৮৬ লাখ বাংলাদেশি কর্মরত আছেন বিভিন্ন দেশে। জিডিপিতে প্রায় 10% অবদান রাখছে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স। বিশ্বে রেমিট্যান্স আয়ের হিসেবে ৮ম অবস্থানে আছে বাংলাদেশ। প্রতি অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠাচ্ছেন গড়ে প্রায় $13 বিলিয়ন। প্রবাসীদের পাঠানো এই বিপুল পরিমাণ অর্থ কোন খাতে যাচ্ছে, এই বিষয়ে সম্প্রতি একটি জরিপ করে পরিসংখ্যান ব্যুরো। জরিপে দেখা যায় এই অর্থের প্রায় বেশিরভাগই ব্যয় হচ্ছে বাড়িঘর নির্মাণ ও ফ্ল্যাট কেনার মতো অনুৎপাদনশীল খাতে। মূলত আমরা যেসব পরিবার বিদেশ থেকে পাচ্ছে, রেমিটেন্স পাচ্ছে, তাদের মধ্যে জরিপ চালিয়ে প্রাপ্ত যে রেমিটেন্সটা সেটা কীভাবে সঞ্চয় করা হচ্ছে, ব্যয় করা হচ্ছে, বিনিয়োগে কত % যাচ্ছে, সেই সম্পর্কিত মূলত এই জরিপ। রেমিট্যান্সের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকারি উদ্যোগের সুপারিশ করা হয়েছে পরিসংখ্যান ব্যুরোর জরিপে। বোর্ড অফ ইনভেস্টমেন্টের তারা যদি তাদের কর্মকাণ্ডের মধ্যে এই প্রবাসী আয়ের বিষয়ে একটু মনোযোগ দেন এবং বিদেশে যখন তারা বিভিন্ন প্রতিনিধি দল পাঠান, তারা যদি প্রবাসীদেরকে একটু মোটিভেট করেন, ভোগে বা কনজামশনে খরচ কমিয়ে যাতে বিনিয়োগ এবং সঞ্চয়ের দিকে তারা মনোনিবেশ। জরিপ অনুসারে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে, আর সবচেয়ে কম আসছে রংপুর বিভাগে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা জনাব দিলদার হোসাইন এবং জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব হোসাইন, আপনাকে দিয়ে প্রশ্ন করতে চাই যে পরিসংখ্যান ব্যুরো থেকে এই গবেষণা সমীক্ষাটা করা হয়েছে, এবং বলা হচ্ছে যে অধিকাংশ মানুষই অনুৎপাদনশীল খাতে তারা অর্থ ব্যয় করছে, যে অর্থটা আসছে প্রবাস থেকে আয়ের অর্থ। এখানে আপনারা পরামর্শ দিয়েছেন সরকারকে যাতে একটা ব্যবস্থা করা যায় যাতে তারা উৎপাদনশীল খাতে অর্থটা ব্যয় করে। এই পরামর্শগুলো কি আপনারা স্পেসিফিক সরকার কোনো পরামর্শ দিতে পেরেছেন, বা কি আসলে এই ফাইন্ডিংস আর কি বিষয় ছিল আপনাদের কাছে এই জরিপে? থ্যাংক ইউ আপনাকে। এটা অ্যাকচুয়ালি প্রবাসের ব্যবহার সংক্রান্ত জরিপ বাংলাদেশে এটা প্রথম। এটা কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের ইন্টারেস্টেই এই জরিপটা করা হয়েছিল। আচ্ছা, আপনি জেনে থাকবেন যে মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে কোঅর্ডিনেশন কাউন্সিল আছে একটা, মিনিস্ট্রি অফ ফিন্যান্সে। ওই কোঅর্ডিনেশন কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছিল যে আর কি বাড়তি ছিল এখানে। আমরা নতুন কি মানে নতুন ডেফিনেটলি নতুন, কি উল্লেখযোগ্য ফাইন্ডিং পেয়েছেন এখান থেকে? এটা অ্যাকচুয়ালি আমরা মূল ফোকাস যদিও প্রবাসের ব্যবহার সংক্রান্ত ছিল, যে কি পরিমাণে অর্থ আপনার বিনিয়োগে যাচ্ছে, কি পরিমাণে ভোগ হচ্ছে, কি পরিমাণ সঞ্চয় হচ্ছে, এটা ছিল মূল টার্গেট। কিন্তু এর পাশাপাশি আমরা যারা বিদেশে আছে, বাংলাদেশের যারা বিদেশে আছেন আর কি, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স, যেমন তাদের শিক্ষা সংক্রান্ত, তাদের বয়স কেমন, রেমিটেন্স কিভাবে আসছে, মোড অফ রেমিটেন্স, সেটাও এই সার্ভেতে আমরা উঠে আনার চেষ্টা করছি আর কি। পাশাপাশি রেমিটেন্স রিসিভিং যে হাউসহোল্ডগুলি বাংলাদেশে আছে আর কি, তাদেরও বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স, সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স, সেটাও আমরা এই সার্ভের মাধ্যমে উঠে নিয়ে আসছি আর কি। ধন্যবাদ জনাব হোসাইন। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব ওয়াজিদ হাসান শাহ, আমরা আমাদের প্রতিবেদন দেখছিলাম যেখানে প্রবাসী আয় বা রেমিটেন্সের ব্যবহার নিয়ে আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছিলাম। সেক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই, কারণ হচ্ছে এর ফলে একটা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া গেল। এর আগে আমরা শুনেই আসছি যে মানুষজন বাড়িঘর নির্মাণ করে, জমি কেনে, কিন্তু উৎপাদনশীল খাতে আসলে ব্যয় হয় না। এই যে কেন ব্যয় হয় না, এটা নিশ্চয়ই আপনি জানেন যে নিশ্চয়ই মানুষের কাছে সেরকম অপশন নাই বলেই তারা জমি কেনে, অপশন নাই বলেই তারা বাড়ি, হয়তো একজন মানুষ একটা বাড়ি করে, দ্বিতীয়টা বাড়ি করে, জানে যে বাড়িটা ভাড়া দিলে তার পয়সা আসবে। এই যে অপশন হচ্ছে না, সেক্ষেত্রে আসলে সরকারের ব্যাংকিং ব্যবস্থার কি পরামর্শ থাকা উচিত বলে আপনি মনে করেন?
তার আগে আমার মনে হয় আরো কিছু জিনিস দেখা দরকার। এই সার্ভেতে যেটা উঠে আসছে, যারা প্রবেশী আয় পাচ্ছে যেসব হাউসহোল্ড, তাদের মধ্যে ল্যান্ডলেসনেস হলো 1.68%, যেখানে জেনারেল ল্যান্ডলেসনেস অলমোস্ট 10%। সুতরাং দেখা যাচ্ছে কি হচ্ছে, যারা যাচ্ছে প্রবাসে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে দে আর ফ্রম দ্য পোরেস্ট ক্লাসেস অফ সোসাইটি, স্পেশালি যারা মিডল ইস্টে যাচ্ছে বা আমরা মালয়েশিয়া সিঙ্গাপুরে যাচ্ছে, তাদের স্কিলও কম, এবং তারা যেসব হাউসহোল্ড থেকে যাচ্ছে দে মাস্ট বি ইন দ্য ব্র্যাকেট যাদের ওরকম পুঁজি নেই বা যাদের জমি নেই। সুতরাং তাদের কাছে একটা মুখ্য, মানে তাদের বিদেশে যাওয়ার একটা মুখ্য উদ্দেশ্য কি, টাকা দেশে পাঠানো, যেন তারা দেশে ফিরে জমি জমা নিয়ে তারা হয়তো চাষ করতে পারে, তাদের বাড়ি ঘর করতে পারে, সো দ্যাট দে হ্যাভ আ সিকিউর ইকোনমিক এনভায়রনমেন্ট। এই মানে প্রাথমিকভাবে এটা তাদের উদ্দেশ্য। তারপরে তো আসবে ইনভেস্টমেন্টের। দেখা গেছে যে মোস্ট অফ দ্য হাউসহোল্ড স্পেন্ড সিগনিফিক্যান্ট পোর্শন অন ফুড কনজাম্পশন, বাকিটা দিয়ে তারপরে তারা জমি কিনছে, তারা বাড়িঘর মেরামত বানাচ্ছে বা মেরামত করছে, কেউ কেউ ফ্ল্যাটও কিনছে। সেটা হয়তো দেখা যাচ্ছে ঢাকার মতো জায়গায় সম্ভব হচ্ছে না, খুব একটা সম্ভব হচ্ছে না, বিকজ অফ দ্য হাই প্রাইসেস। এবং এইসব কারণে প্রবাস থেকে এই টাকা আসার ফলে, এই রেমিটেন্স আসার ফলে কিন্তু আমাদের আপনি যদি দেখেন রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়েছে। ঢাকার বাইরেও কিন্তু জমি জমার দাম বাড়ছে, বিকজ দিস ইজ ওয়্যার দে আর ইনভেস্টিং। আমাদের যেহেতু ল্যান্ড স্কেয়ার্স কান্ট্রি, মানুষের অপশন তো খুব লিমিটেড। ধন্যবাদ জনাব হোসাইন। যে সমীক্ষা করেছেন, সার্ভে করেছেন আপনারা, সেখানে তো এই ইস্যুটা দেখেছেন, সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা দেখেছেন আপনারা, এবং অধিকাংশই হয়তো উচ্চ সোসাইটির নয় যারা যাচ্ছে, তাদের মধ্যে কি কোনো আপনাদের জরিপে কি এরকম কোনো বিষয় ছিল যেখান থেকে বের হয়ে এসছে যে তারা আসলে উৎপাদনশীল খাতে বা ভালো একটা কাজে ব্যয় করতে চায়, যেখানে তারা পয়সাটা আসলে রিটার্ন ভালো পাবে, এরকম কি তারা কোনো উদ্যোগ ছিল তাদের? এই ধরনের প্রশ্ন রিজিয়নটা আমরা অ্যাকচুয়ালি আমাদের সার্ভের আওতায় ছিল না, স্কোপে ছিল না। তবে আমি একটা বিষয় এখানে স্পষ্ট করার প্রয়োজন আর কি, সেটা হচ্ছে যে এই সার্ভেটা কিন্তু হাউজহোল্ড ভিত্তিক, আচ্ছা, খানা ভিত্তিক আর কি। খানা হচ্ছে আপনার একই পাকে রান্না বান্না হয়, একসাথে খাওয়া দাওয়া করে এবং একসাথে মিনিমাম 6 মান্থ বসবাস করে এমন এদেরকে নিয়ে খানা, আমরা জেনারেলি পরিবার বলতে পারি আর কি। তো আমরা কিন্তু এই ফিগারগুলি পরিবার থেকে উঠে আসছে। বাংলাদেশে 9,962টা আমাদের ছিল স্যাম্পলিং হাউসহোল্ড আর কি সারা বাংলাদেশে। তাদের মাধ্যমে আমরা যে ফিগার পেয়েছি সেটি কিন্তু দিয়েছি। তো একটা বিষয় হতে পারে যে, যেমন ধরেন প্রবাসের টাকা ডাইরেক্ট যদি ব্যাংকে এসে জমা হয়, ম্যাক্রো ইকোনমিতে কিন্তু সেটা ডেফিনেটলি অবদান রাখতে পারে আর কি, সেটা ম্যাক্রো লেভেলে। সেই জিনিসটা কিন্তু আমাদের এই সার্ভেতে কিন্তু আমরা এটা আমাদের ইনভেস্টিগেশনের বিষয় ছিল না। হ্যাঁ হ্যাঁ, এবং সেটা কিন্তু ব্যাংকিং চ্যানেলে তারা অ্যানালাইসিস করে দেখতে পারে তারা কি হচ্ছে ম্যাক্রো লেভেলে আর কি। তা আমরা যেটা যে আমরা একদম রুট লেভেলে গিয়ে বাড়ি বাড়ি থেকে তথ্য এনে যে তারা কোন দিকে কি করতেছে, রেমিটেন্সটা কি, এটা আমরা উঠে আনার চেষ্টা করেছি এবং সেখানে আমরা ফিগারগুলো এরকম পেয়েছি। আশাবাদী যে এই তথ্য আমাদের যারা গবেষক আছেন তাদের নিশ্চয়ই সাহায্য করবে, তাদের খুবই কাজে আসবে। তো শাহ, আপনার কি মনে হয় যে এই যে আপনি যেটা বলছেন তাদের সোশিও ইকোনমিতে এত তারা নিচে অবস্থান করেন, তারা ইনভেস্টমেন্ট মেশিনটা আসলে পরে আসে ডেফিনেটলি, এবং ওই ধরনের ইনভেস্টমেন্ট তারা বড় যে একটা দোকান করে, সেক্ষেত্রেও আসলে অনেক সময় যারা তাদের পরামর্শ অভাব থাকে, তারা কোনো ফর্মাল চ্যানেল থেকে পরামর্শ পায় না, সেই ক্ষেত্রে আসলে কোনো থাকা উচিত কিনা, বা সেক্ষেত্রে পরামর্শ থাকা উচিত? অনেক ধরনের সুযোগ আছে। আমরা বিদেশে দেখি ইন্ডিয়া যেমন এনআরবি বন্ড ছাড়ছে। আচ্ছা, there is an immense scope to utilize these funds for productive purposes. আমাদের পদ্মা ব্রিজের মতো, আমরা বলছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেট ছিল যে $2.9 বিলিয়ন, এখন হয়তো সেটা বাড়বে পদ্মা ব্রিজে। আমাদের গত বছর আসছে আমাদের রেমিটেন্স 13.82 বিলিয়ন 2013-এ। 2012-এ কিন্তু 14.16 বিলিয়ন ছিল। অ্যাকচুয়ালি একটু হলেও অ্যাপ্রক্সিমেটলি $140 মিলিয়ন এর মতো কিন্তু কমেছে আমাদের রেমিটেন্স। এবং আমরা যে লোক বাইরে পাঠাচ্ছি, আমাদের কিন্তু মেজর মার্কেটগুলো বন্ধ হয়ে আছে, সৌদি আরেবিয়া, ইউএই, কুয়েত। সৌদি আরেবিয়া হলো আমাদের টপ রেমিটেন্স সেন্ডিং কান্ট্রি, ইউএই নাম্বার 2। আমরা কি দেখছি যে আমাদের বাইরের কয়েকজন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্টস, ওদের কয়েকজন সদস্যের সাথে আমি এর মধ্যে কথা বললাম, তারা বলছিল তার বাংলাদেশের জন্য 2007 এবং 2008 এগুলি ছিল গোল্ডেন ইয়ার্স। আমরা 2007 সালে 832,000
মানুষ পাঠিয়েছি বিদেশে, 2008-এ 875,000 পাঠিয়েছি, অথচ 2013-এ আমাদের কাছে মোট 409,253, less than half of those এক্স্যাক্টলি, এবং years। সাম্প্রতিক সময় অত্যন্ত খারাপ সময় যাচ্ছে, খারাপ আমরা সময় ম্যান পাওয়ার যাচ্ছে। রিক্রুটমেন্টের কথা বলি। আমাদের মিডল ইস্টে কিন্তু অনেক কমে গেছে, কমে গেছে। অথচ দেখা যাচ্ছে দুবাই 2020 ওয়ার্ল্ড বিজনেস এক্সপো হবে এবং কাতারের 2022-তে ওয়ার্ল্ড কাপ হবে, ওদের কিন্তু প্রচুর লোক দরকার। আমাদের কিন্তু এই সুযোগগুলো কাজে লাগানো খুব প্রয়োজন। খুবই ধন্যবাদ জনাব শাহ। আমাদের সময় হয়েছে বিরতি যাবার, সময় হলো একটি বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। আজ আমরা আলোচনা করছি রেমিটেন্সের ব্যবহার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রবাস আয় সংক্রান্ত ব্যবহার সংক্রান্ত জরিপ 2013-এর কর্মসূচির পরিচালক মোহাম্মদ দিলদার হোসেন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা BIDS এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। জনাব শাহ এবং জনাব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হোসেন, আপনার কাছে প্রশ্ন করতে চাই, যে পরিসংখ্যান ব্যুরো থেকে যে স্টাডিটা করা হলো, যে সমীক্ষা করা হলো, সেখানে দেখা গেছে যে রেমিটেন্সের ব্যবহার নিয়ে করা হয়েছে। পাশাপাশি আরও কিছু বিষয় এসেছিল। আমার জানতে ইচ্ছে হচ্ছে আপনার কাছে যে এই যে আপনারা যখন এই সার্ভেটা করলেন, বাংলাদেশের কোন অঞ্চলে এই রেমিটেন্সটা বেশি যাচ্ছে, এটা বেশি হচ্ছে, বা কোন এলাকায় সবচেয়ে কম হচ্ছে, এই জাতীয় তথ্য কাছে, যেটা আসলে গবেষকদের পরবর্তীতে হয় যে পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা হাতে নিতে সুবিধা হয়, আসলে এই জাতীয় কিছু এসেছিল কিনা আপনার? আমরা যদি আপনার প্রবাসীদের সংখ্যা কোথায় বেশি, হ্যাঁ, এটা যদি সেটাও যদি আমরা নির্ধারণ করতে চাই। ব্যুরো অফ ম্যান পাওয়ারের ফিগার আমরা দেখি আর কি, BMET, তো তাতে দেখা যায় যে চিটং ডিভিশনে, আপনার চিটংয়ে, কুমিল্লাতে রেমিটেন্স প্রবাসীর সংখ্যা অনেক বেশি আর কি। ইভেন ঢাকারও কিছু কিছু এলাকাতে আছে, বাট আমাদের রংপুর, রাজশাহী, খুলনা ডিভিশন, এই ডিভিশনে কিন্তু প্রবাসীর সংখ্যা কম। তো সঙ্গত কারণে প্রবাসীর প্রবাহের পরিমাণটাও দেখা যাচ্ছে যে ঢাকা, চিটাগং, পাশাপাশি এই দুইটা রিজিয়নে, এই দুইটা ডিভিশনে মোটামুটি বেশি আর কি। আচ্ছা আচ্ছা। এবং উত্তরাঞ্চলে যে রংপুর প্লাস রাজশাহীতে কিন্তু রেমিটেন্সের প্রবাহটা, গড় প্রবাহ কম, কিছুটা কম। যদি আমাদের সার্ভের কিন্তু মূল টার্গেট ছিল রেমিটেন্সের ইউজ, ব্যবহার সম্পর্কে জানা, পাশাপাশি আমাদের এই তথ্যটা আমরা নিয়ে এসেছি। এটা স্ট্যাটিস্টিক্সের স্যাম্পলিং এর কিছু ব্যাপার আছে, স্যাম্পলিং এ কিন্তু এটা কভার করে না। তবুও আমাদের ফাইন্ডিংস হচ্ছে যে ঢাকা বিভাগে গড় রেমিটেন্স খানা ভিত্তিক, মানে একটা পরিবার সবচেয়ে বেশি রিসিভ করতেছে, এবং সেটা হচ্ছে 2,19,740 টাকা। আচ্ছা। এবং এরপরেই আছে চিটাগাং বিভাগ 2,15,707, এবং আমরা সর্বনিম্ন দেখি যে রাজশাহীতে 1,67,700 আর কি। ধন্যবাদ জনাব হোসেন। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব ওয়াজিদ হাসান শাহ। এই যে আমরা দেখছি যে এর ব্যবহার এবং কোন কোন বাংলাদেশের কোন কোন অঞ্চলে আসছে, কিন্তু আমরা যদি আর একটা বড় বিষয় হচ্ছে, আমরা সাম্প্রতিক সময় আপনি যেটা আলোচনা করছিলেন যে সাম্প্রতিক সময় বাংলাদেশের রেমিটেন্স আয় কমে আসবে বা আসছে, কারণ হচ্ছে আমাদের ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট, বাইরে অ্যাক্সপোর্টটা অনেক কমে গেছে, এবং এক্ষেত্রে আমাদের নতুন বাজার তৈরি করার ক্ষেত্রেও আমরা রাষ্ট্র একটু এগিয়ে নাই, এবং আনফরচুনেটলি লাস্ট ইয়ার 2013 সাল বাংলাদেশ সবচেয়ে খারাপ সময় গেছে, আর ইন রিসেন্ট টাইমস বেশ খারাপ গেছে। এখন এখান থেকে বেশি লোক না পাঠাতে পারলে আসলে আমাদের বেশি প্রবাসী আয় আসবে না, রেমিটেন্স আসবে না। সেক্ষেত্রে আসলে আমরা কোন জায়গাটা পিছিয়ে আছি? আমার মনে হয় ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভের অভাব আমাদের। আমি যেটা বলছিলাম বিরতির আগে, আমরা যদি ইউএই মার্কেট এবং বিশেষ করে কাতারের মার্কেটটাকে টার্গেট করি, ইউএই আমাদের সেকেন্ড লার্জেস্ট মার্কেট। আমাদের মাননীয় মন্ত্রী গত সপ্তাহেই বললেন যে মে 2014 পর্যন্ত 8.89 মিলিয়ন পিপল ফ্রম বাংলাদেশ আর ওয়ার্কিং ইন 159 কান্ট্রিজ, 80% মিডল ইস্টে, 2.63 মিলিয়ন সাউদিতে, 2.31 ইউএইতে। আচ্ছা, এই দুটো মার্কেট কিন্তু আমাদের অলমোস্ট বন্ধ হয়ে আছে। আর ফোর্থ লার্জেস্ট রেমিটেন্স সেন্টার কুয়েতও বন্ধ হয়ে আছে। এখানে যদি আমরা লোক পাঠাতে পারি, বললাম তো ওয়ার্ল্ড এক্সপো 2020 দুবাইতে হচ্ছে 2020 সালে। আমরা দুবাইয়ের ফেভারে ভোট না দিয়ে আমরা রাশিয়ার ফেভারে ভোট দেওয়ায় আমাদের কাছ থেকে লোক না নিয়ে 3 লাখ লোক নেপাল থেকে নিল দুবাই। তাদের আশ্বাস দিল 3 লাখ লোক নেবে। তারপরে কাতারে 2022 সালে বিশ্বকাপ ফুটবল হবে, স্টেডিয়াম বানানো থেকে শুরু করে অনেক লোক কিন্তু ওদের দরকার। আমাদের ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভের বোধহয় অভাব আছে। আমরা যে ইনিশিয়েটিভ কোনো নিচ্ছি না সেটা না, আমরা যেমন G2G নিলাম, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ উইথ মালয়েশিয়া, কিন্তু আমরা সেফ মাইগ্রেশন এর মানে ব্যবস্থা করতে গিয়ে এবং খরচ কমাতে গিয়ে যেটা হয়েছে, পুরো জিনিসটাই বন্ধ হয়ে গেছে।
আনফরচুনেটলি অনেকটা কমে আসছে। আমরা 2007 সালে মালয়েশিয়ায় 2,73,000-এর উপরে মানে কর্মী পাঠিয়েছিলাম। সেখানে গত 1.5 বছরে 2013 শুরু থেকে 7,000 লোকও কিন্তু আমাদের এখন পর্যন্ত যায়। এবং G2Gর অধীনে যে ডাটাবেসটা করা হয়েছে সেটা এখন যারা বিএমইটি ওইটা দেখছে, বিউরো অফ ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে এটা একটা হিতে বিপরীত হচ্ছে এই অর্থে যে গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে তারা ডাটাবেসে বাইরে থেকে লোক নিতে পারবে না, কিন্তু এখন যে ডাটাবেস করা হয়েছে সেই ডাটাবেসটা মোটেই ডাইনামিক না, আপডেট হয় না কখনোই। আজ থেকে 3 বছর আগে যে ডাটা করা হয়েছে সেই লোকের সেই অবস্থা নাও থাকতে পারে। না না, ডেটাবেস অত আগে না, ইনফ্যাক্ট গত বছর কিন্তু ডেটাবেসটা করা হয়েছে। কিন্তু যেটা হচ্ছে যে যেহেতু অফিশিয়ালি লোক মানে নেওয়ার ব্যবস্থাটা হয়েছে, বাইরের লোক এজেন্টরা বলছেন যে আমরা লোক পাঠাতে পারছি না, আমাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না, এখন অনলি গভর্নমেন্টের বলা হচ্ছে ওই ডাটাবেস থেকে লোক নিতে হবে। তার ফলে কি হচ্ছে, ইলিগালি মানুষজন যাচ্ছে। যেটা মানে গত মাসে যে ইনসিডেন্টটা হলো, খুব আনফরচুনেট ইনসিডেন্ট, যে একটা নৌকায় করে 300-400 লোক বেআইনি ভাবে যাচ্ছে মালয়েশিয়ায়। গোলাগুলির কাহিনী হলো, 5 জন মারাও গেল। বেআইনি ভাবে লোক যাওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। যে আমাদের প্রতি বছর 2.2 মিলিয়ন আইএলওর এস্টিমেটে নতুন এন্ট্রেন্ট লেবার মার্কেটে, আমাদের দেশে কিন্তু আমরা বেয়ারলি 1 মিলিয়ন এর কর্মসংস্থানের সুযোগ দিতে পারি। এখন বাকি 1 মিলিয়ন প্লাস কি করবে? আমরা যদি বিদেশে 8 লাখ 10 লাখ লোক করে পাঠাতে পারতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। অ্যাবসলিউটলি না। এবং আরেকটা জিনিস, আমি যদিও বিবিএস এর এই উদ্যোগকে স্বাগত জানাই, দিলদার ভাইকে স্বাগত জানাই এই উদ্যোগটা গ্রহণ করার জন্য এবং এই রিপোর্টটা বের করার জন্য। আমাদের কিন্তু ইন্টারনাল মাইগ্রেশনও প্রচন্ড রকম হচ্ছে। উনি যেটা বললেন, রংপুর এবং রাজশাহী ডিভিশনে থেকে ইন্টারন্যাশনালি হয়তো মাইগ্রেট করছে না, ডোমেস্টিক মাইগ্রেশন কিন্তু হচ্ছে প্রচন্ড রকম। আমরা যদি ঢাকার বস্তিগুলো দেখি, কোত্থেকে আসছে? রিকশাওয়ালা বলেন, যারা মেড সার্ভেন্ট বলেন, এটা কোত্থেকে আসছে? ইন্টারনাল মাইগ্রেশন। জনাব হোসেন, আমরা ডোমেস্টিক মাইগ্রেশন নিয়ে কোনো সার্ভে আপনারা করছেন কিনা বা করেছেন কিনা? হ্যাঁ, আমাদের বিবিএস তো আপনার নিয়মিত এইসব বিষয় নিয়ে কাজ করে আর কি। আচ্ছা। আর রিসেন্টলি বিবিএস আপনারা দেখে থাকবেন যে নিউ ডাইমেনশনে বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কাজ করছে অনেকগুলি নতুন নতুন বিষয় নিয়ে। তো মাইগ্রেশন নিয়ে কিন্তু আমাদের নিয়মিত সার্ভে আছে, একটা স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম এটা, এবং এটা সাম্প্রতিক নাম হয়েছে MSBSB, ভাইটাল রেজিস্ট্রেশন স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম অফ বাংলাদেশ। তো ওইটাতে আপনার মাইগ্রেশনের যে ইন মাইগ্রেশন কি হচ্ছে শহর থেকে গ্রামে বা এক স্থান থেকে অন্য স্থানে, সেই সংক্রান্ত কিন্তু আমরা ইয়ারলি রিপোর্টও বের করে থাকি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জনাব হোসেন। জনাব শাহ, আমার হাতে সময় একদম কম। আপনার কি মনে হয় যে আমরা যদি এই ইন্টারন্যাশনাল মাইগ্রেশন কথা যেটা বলছি আমরা, এর পাশাপাশি যদি আমাদের নিজস্ব অভ্যন্তরীণ ডোমেস্টিক মাইগ্রেশনও হয়, তখন কি যে আপনি কর্মসংস্থান যেটা কমে আসবে বলছেন, সেখানে কি ইম্প্যাক্ট ফেলবে কিনা তখন? না, আমাদের যেটা হচ্ছে যে পিপল আর মাইগ্রেটিং টু দ্য সিটিজ, আরবান এরিয়াস। তার ফলে কি হচ্ছে, রুরাল এরিয়ায় কিন্তু আমাদের ওয়েজ বেড়ে যাচ্ছে, আরবান এরিয়ায় কিন্তু ওয়েজ বাড়ছে না। এটাই কিন্তু ইম্প্যাক্ট। এটা নিয়ে আমার জানার মতো ওই পর্যায়ে স্টাডি হয়নি। এটা নিয়ে আমার মনে হয় ন্যাশনাল একটা স্টাডি হওয়া দরকার। কারণ দেখা যাচ্ছে যে মঙ্গাপীড়িত এলাকায় অনেক সময় সাহায্য দেওয়ার জন্য যে ইনিশিয়েটিভ, সেফটি নেট প্রোগ্রামগুলো, এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমগুলো নেওয়া হচ্ছে, সেটা ডিজায়ার্ড লোক কিন্তু পাচ্ছে না, বিকজ পিপল আর মাইগ্রেটিং টু দ্য সিটিজ। জনাব শাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ করতে হচ্ছে। জনাব হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে নিশ্চয়ই আমাদের আবারও কথা হবে। এই ছিল আজকের মধ্যে খতরনাক মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।